কি দেখা যাইতেছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে সাধারণ বিজ্ঞান ক্লাস করব, তাই তো? এখন দেখেন, আমি বলি, আমি কথা বলি, যদি কারো কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মাইকটা অন করে কথা বলবেন। বাট সবাই যদি কথা বলেন, কারণ এখানে তো আর মনে করেন ওইরকম ক্লাসরুম না, তো সবাই যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কারো কথাই শোনা যাবে না। সো আমি ক্লাস নিব, ক্লাসের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয়, কোনো প্রশ্ন হয়তো বুঝতে না পারেন, সাউন্ড ঠিক মতো শোনা না যায়, তখন কথা বলবেন। আহ, এছাড়া তখন কথা বলবেন, এছাড়া কথা বলার দরকার নেই। আমি যেটা বলি সেটাই ভালো মতন একটু শুনবেন, আমার মনে হয় খুব কাজে কাজে আসবে। কারণ যেহেতু আজকে আমরা বিজ্ঞানের প্রথম ক্লাসটা নিতেছি। আচ্ছা, তো আপনারা কি সিলেবাসটা সম্পর্কে জানেন? যে আমি যে সিলেবাসটা, আমাদের যে বিজ্ঞানের সিলেবাসটা কি, এটা কি কেউ কি জানেন কি না, একটু যে কোনো একজন বলেন। জি ভাইয়া, জানি, বিজ্ঞানের সিলেবাস জানি। এখন বিজ্ঞানের সিলেবাসটা যদি কেউ না জানেন, ডিরেক্ট চলে যাবেন আমাদের যে ওয়েবসাইটে চলে যাবেন। আবার কি আসতেছে? আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এইখানে এইখানে দেওয়া আছে নার্সিং ভর্তি প্রস্তুতি। তো এই নার্সিং ভর্তি প্রস্তুতির মধ্যে যে এইখানে যে কোনো একটা যাবেন, এটা অ্যাড থাকলে এটা অফ করে দিবেন। আচ্ছা, এইখানে দেখেন সবগুলো সিলেবাস দেওয়া আছে, তো আমার মনে হয় আর দেখানোর দরকার নাই এটা। এইখান থেকে এই সাধারণ বিজ্ঞানে যাবেন। সাধারণ বিজ্ঞানের মধ্যে এই টপিকসগুলাই হচ্ছে মেইনলি আমরা আমরা পড়বো, এবং এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসে কিনা আমরা এটা একটু দেখব। সো মোটামুটি এই টপিকসগুলো আছে। আমি আরেকবার একটু বলি, যে বিভিন্ন প্রকার আবিষ্কারক, বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার, তারপরে খাদ্য পুষ্টি পরিপাক, তারপরে হৃৎপিণ্ডের কথা। মানে হয়তো আপনারা হয়তো 9-10-এর বিজ্ঞান বইটা পড়ছেন, অথবা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যারা সায়েন্সে ছিলেন তারা তো জানেনই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনটা, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান। যেহেতু নার্সিং পড়বেন সেহেতু আপনাদের জীববিজ্ঞানটা খুব ভালো করে পড়া লাগবে। জীববিজ্ঞান রিলেটেড আমরা একটু পরে বিগত বছরের প্রশ্নটা দেখব, তো সেখানে আমরা দেখতে পারবো যে জীববিজ্ঞান থেকে কিন্তু আসলে অনেক বেশি প্রশ্ন আসে। যেহেতু আপনারা একটা মানুষের শরীর নিয়ে কাজ করবেন, দেখা গেল আহ, আপনি আপনি একটা রোগ সম্পর্কে জানেন না, বা আপনি একটা মানুষের অর্গান সম্পর্কে জানেন না, তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে ট্রিট করবেন। তো এই জন্য সাধারণত জীববিজ্ঞান থেকে প্রশ্নগুলো বেশি আসে। আর উম, এমনি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এইখান থেকেও আসে। আর অনেকে আছেন আর্টস থেকে আসছেন বা কমার্স থেকে আসছেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। একটা সায়েন্সের স্টুডেন্ট যাদের 9-10-এ সায়েন্স ছিল তাদের পড়তে তেমন অসুবিধা হবে না, বাট যারা হচ্ছে 9-10-এ সায়েন্স ছিল না তাদের অনেক কষ্ট হবে। সো তাদের একটু বেশি পরিশ্রম করা লাগবে, এটা স্বাভাবিক। আর প্রত্যেকটা দিন, অর্থাৎ যেহেতু আপনারা প্রায় এখন থেকে শুরু করলে যদি ঠিকমতো পাস করে যান, এইচএসসিতে যদি পাস করে যান, সেক্ষেত্রে আপনারা প্রায় অ্যাভারেজে 11 মাস সময় পাবেন। আমি বলছিলাম হয়তো আগেই যে আমাদের সামনের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু প্রায় এপ্রিল বা মেতে হবে। তো সেই হিসাব করলে এখনো না, 11 মাস না, প্রায় 10 মাস বা 9 মাসের মতন সময় পাবেন। তো এখন সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা এখন থেকে যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন, আমার মনে হয় ভালো কিছু করা সম্ভব। আর এই কয়টা টপিকস, মাত্র 17টা টপিকস লেকচার, 17টা দেখে মনে হইতেছে 17টা টপিকস, কিন্তু আসলে অনেক এর মধ্যে পড়া, অনেক পড়া। সো আমরা দেখা গেল একটা টপিক 2 দিনেও করাতে পারি বা 3 দিনেও করাতে পারি, এটা ডিপেন্ড করবে আসলে কত বড় টপিকসটা সেটার উপরে। তো
সেভাবে করে পড়তে হবে, প্রত্যেকটা টপিকস ভালো করে পড়তে হবে। আমরা মনে করেন একটা টপিকস কমপ্লিট করার পর এই টপিকসটার উপর এক্সাম নিব, আর প্রত্যেকটা টপিকসের যে ভিডিওটা আমরা 2 দিন পরে পাবলিশ করব, কারণ অনেক সময় হয় কি আপনি ঠিকমতো তাহলে ক্লাস করবেন না। আমরা চাই আপনি রেগুলার ক্লাস করেন, রেগুলার ক্লাস করে এক্সামটা দেন। এখন এটা এমন না যে আপনি চাইলে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারতেন বা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু বিষয় হচ্ছে কি যখন আপনি রেগুলারিটি মেনটেন করতে না পারবেন, আপনার মনে যে আজকে আমি ক্লাস করলাম না, আজকে আমি ক্লাস করব না, পরে আমি রেকর্ডেড ক্লাস দেখে নিব, তো সেক্ষেত্রে হবে কি আপনার যে রেগুলারিটিটা সেটা মেনটেন হবে না। এজন্য আমরা এটা অলরেডি হয়তো দেখছেন আমরা গত দিনের ক্লাসটা দেই নাই, অবশ্যই এই 4টা 5টা ক্লাস আমরা আপলোড করব না, বাট এর পরের ক্লাসগুলো কিন্তু আমরা আপনাদের জন্য ইসে রেখে দিব, আর্কাইভে রেখে দিব। সো একটু খেয়াল করেন টপিকসগুলো বলি, যে খাদ্য পুষ্টি পরিপাক খুবই ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। হৃৎপিণ্ডর নিয়ে যত কথা এটারও অনেক প্রশ্ন আসে। সমন্বয় ও নিঃসরণ, এটা হচ্ছে আপনার যে আমাদের কিডনি রিলেটেড যে জিনিসগুলা, কিডনি বা আমাদের নার্ভ, নিউরন, ঠিক আছে, এই জিনিসগুলা নিয়ে আসলে এখানে আলোচনা করা হয়, এটাও জীববিজ্ঞানের পার্ট। এইখানে যে আমরা 2 3 4 এই কয়টা পার্ট হচ্ছে সবই জীববিজ্ঞানের। এরপরে হচ্ছে লেকচার 5 হচ্ছে যেটা অণুজীব রোগ নির্ণয়, মানে মা ও শিশুর স্বাস্থ্য, এগুলাও সাধারণত আপনার ইসের জন্য, জীববিজ্ঞানের জন্য। আচ্ছা, জীবকোষ ও টিস্যু, জীবের বংশগতি ও বিবর্তন, এটাও সাধারণত জীববিজ্ঞানের। এই 6টা টপিকস হচ্ছে জীববিজ্ঞানের, আমরা পরপর এগুলো পড়ব। এরপরে হচ্ছে 7 নম্বর টপিকস হচ্ছে ভৌত রাশি পরিমাপ, এটা পদার্থবিজ্ঞানের টপিকস। আলো, তড়িৎ চৌম্বক, এটাও পদার্থবিজ্ঞানের টপিকস। তরঙ্গ, শব্দ, তাপবিদ্যা, কাজ, ক্ষমতা ও শক্তি, এটাও হচ্ছে পদার্থবিজ্ঞানের টপিকস। পদার্থের অবস্থা, এটা সাধারণত যে আপনার ইসের টপিকস, পদার্থের অবস্থা, শক্তির উৎস, এটাও আপনার কেমিস্ট্রি টপিক, রসায়নের টপিকস। এছাড়া ইলেকট্রনিক্স, তারপরে অ্যাটমের গঠন, তারপরে আপনার দৃঢ়তা প্রদান, চলন, গ্যাসীয় বিনিময়, রেচন প্রক্রিয়া, এটা আবার আসছে বায়োলজির টপিকস। তো একটু মিশাই দিছিলাম, কারণ হচ্ছে আপনাদের হয়তো একসাথে যখন বায়োলজির টপিকসগুলো বেশি পড়বেন বোরিং হয়ে যেতে পারেন, তখন আমরা হচ্ছে আবার কেমিস্ট্রির একটা দুটো টপিকস দিছি, তো এইভাবে করে পরেরগুলো কেমিস্ট্রির টপিকস, এবং লাস্টেরটা আবার হচ্ছে শ্রেণীবিন্যাস, এটাও হচ্ছে আপনার ইসের টপিকস, জীববিজ্ঞানের টপিকস, আর পরেরটা হচ্ছে কেমিস্ট্রির টপিকস। আচ্ছা, আজকে আপনাদের আমি বলে দিব আপনাদের বইটা কি, কোন বই কিনতে হবে। তো বিজ্ঞানের জন্য বিজ্ঞানটা খুবই মানে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এর কারণটা আমি একটু পরে দেখাবো বিজ্ঞানটা কেন বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাদের হয়তো জানেন সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এখান থেকে কিন্তু মোট 50 মার্ক আসে, মোট 50 মার্ক। সাধারণ বিজ্ঞানে সম্ভবত গত বছর 30 করছিল, আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না, ডিপ্লোমার জন্য হয়তো 30 করছিল। তো তো সেক্ষেত্রে টোটাল কিন্তু 50 মার্ক আসে সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞানের, যেহেতু 50 মার্ক আসে, এই 50-এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখছি বিজ্ঞানে আপনার যদি 25 মার্ক সিলেবাসেও দেওয়া থাকে, সেখানে ওভারঅল 30-32টা থেকে যায়। এটার মেইন কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে সাধারণ জ্ঞানের মধ্যেও কিন্তু বিজ্ঞান রিলেটেড অনেক টপিকস আছে। সো সেক্ষেত্রে এখানে আপনার মনে করেন সাধারণ জ্ঞানের ভিতরেও সাধারণ বিজ্ঞানের জিনিসগুলো চলে আসে। তো এজন্য আমাদের সাধারণ বিজ্ঞানটা খুব বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। আর আমরা বিএসসিদের জন্য আরও কিছু ক্লাস রাখবো, বিএসসি স্পেশাল আরও কিছু টিচার আছে, তারা ক্লাস নিবে। তো একটু রেগুলার ক্লাস করতে হবে। এই যে আজকে দেখেন অলরেডি আজকে অনেকেই আসেনি, এখনো প্রায় 31 জন আছে আমাদের গ্রুপে, অনেকে আসেনি। আজকে আমি মোটামুটি সবার সাথেই করে দেখবো, সবার সাথে কন্ট্যাক্ট করে দেখবো, যারা ঠিকমতো ক্লাস করবে না আমরা বাদ দিয়ে দিব, কারণ আমরা চাই মনে করেন আপনাদের দিয়ে ভালো কিছু করাতে। আচ্ছা, তো আমরা একটু এখন বিগত বছরের প্রশ্নগুলো দেখি, যে আমরা যে টপিকসগুলোর কথা বললাম আসলে এই টপিকসগুলো থেকে এই প্রশ্নগুলো আসে কিনা। তো দেখেন আমি মোটামুটি করি, আমরা হচ্ছে অ্যাসপেক্ট সিরিজ থেকে আসছি। আচ্ছা, আমি একটু বলি আপনাদের যে বিজ্ঞান যে বইটা কিনবেন, এটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, জর্জ প্রকাশনীর। আমি যদি
লিখে দিই, এখানে লিখি, আমি একটু বইটার নাম লিখে দিই। জর্জ প্রকাশনী, জর্জ প্রকাশনীর দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই একটা বই পড়লে মোটামুটি আমাদের সব কমপ্লিট হবে, আমাদের টোটাল যা কিছু আছে আমরা সব কিছুই কমপ্লিট করতে পারবো। আমি বলছিলাম আপনারা হয়তো আগের ক্লাসে দেখছেন বা শুনছেন, তো আমি এখানে বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা একটু আলাদা করে বই কিনবো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। না হলে একসাথে কম্বাইন করে আসলে জগা খিচুড়ি মার্কা হচ্ছে যে বইগুলা বানায়, আমরা ওইগুলো পড়বো না। সো আমরা হচ্ছে কি করব, যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই বইটা পড়বো, এই বইটা পড়লে মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হবে। তো আপনাদের যে কি বলে বিএসসি বা ডিপ্লোমা দুইটার ক্ষেত্রে এটা কাভার হয়ে যাবে। সো এই বইটা যদি ম্যানেজ করতে পারেন, যদি পুরানোটা, যদি নতুন বইটা আসে নতুন বইটা কিনে ফেলেন, নতুন বইটা এখনো নতুন এডিশন সম্ভবত এখনো আসেনি, যদি আসে এটা কিনে ফেলেন, এইটা থেকে সাধারণত আমরা বিজ্ঞান ক্লাসটা নিব, এইটা থেকে আমরা পড়াবো। আচ্ছা, তো আমরা বিগত বছরের একটু প্রশ্নটা দেখি। আমি অলরেডি দেখছেন যে বিজ্ঞান প্রশ্নগুলো আমি আলাদা করে রাখছি। আমরা একটু একটা প্রশ্ন দেখি, সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান নিলে কি হয়? তো অনেকেই হয়তো গত বছর পরীক্ষা দিচ্ছেন, এই প্রশ্নগুলো দেখছেন। তো আমি একটু, আমরা এমনভাবে সলভ করব জিনিসগুলো যাতে আমরা সহজে এটা মানে সহজে আমরা মনে রাখতে পারি, মেইন বিষয় সহজে আমরা মনে রাখতে পারি। সো দেখেন, সূর্য আর পৃথিবীর মাঝখানে এখানে সূর্যও আছে পৃথিবীও আছে, মাঝে আছে চাঁদ। সো যেহেতু মাঝে চাঁদ আছে, চাঁদটা বাদ যাবে। চাঁদ বাদ গেলে তাহলে কি সূর্য আর পৃথিবীর মাঝখানে তাহলে পৃথিবী গ্রহণ তো কখনো হয় না, হয়? পৃথিবী গ্রহণ কিন্তু কখনো হয় না, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে সূর্য গ্রহণ। আমার মনে হয় এভাবে সহজ করে পড়লে আমরা ইজিলি পড়তে পারবো। তো সূর্য এবং পৃথিবীর মাঝখানে আমরা সব সময় হিসাব করব এইভাবে। তাহলে আমরা যদি এইভাবে হিসাব করি, চাঁদ এবং পৃথিবীর মাঝখানে যদি সূর্য থাকে তাহলে কি হবে, কে বলতে পারবেন? হবে, চাঁদ গ্রহণ হবে। চন্দ্রগ্রহণ। আচ্ছা, তো সূর্য এবং পৃথিবীর মাঝখানে, তার মানে মাঝখানে যেটা থাকবে আমরা সেটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা যেটা আছে পৃথিবীর সাথে যেটা কানেক্টেড, যেমন এখানে সূর্য, তাহলে এটা সূর্যগ্রহণ দিয়ে দিব। এভাবে করে আমরা সলভ করব। তো এটা কিন্তু মহাবিশ্ব থেকে আসছে। মহাবিশ্বর আমি বলছিলাম আপনাদের কিছু প্রশ্ন আসে সাধারণ জ্ঞান রিলেটেড এবং সাধারণ বিজ্ঞান রিলেটেড। এই প্রশ্নটা যেমন সাধারণ জ্ঞান রিলেটেডও, সাধারণ বিজ্ঞান রিলেটেডও। এই ধরনের কিছু প্রশ্নের কারণে কিন্তু আপনাদের যদি 30টা প্রশ্ন আসে সেক্ষেত্রে আরও বেশি প্রশ্ন কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে চলে আসে। তো এর পরের যে প্রশ্নটা আমরা একটু যদি দেখি, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জানি, ব্যারোমিটার হচ্ছে যে বাতাসের বাতাসের চাপ মাপার জন্য, বায়ুর চাপ। তো এটা হবে হচ্ছে সিগমো স্পিগনো ম্যানোমিটার, স্পিগনো ম্যানোমিটার হবে এটা। তো এগুলো আমরা পড়বো যখন আমরা রক্তের চাপ চ্যাপ্টার পড়বো, তখন আমরা এগুলো পড়বো। অডিওমিটার শব্দ মাপার জন্য, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। এরপরে হচ্ছে কুমির কোন শ্রেণীর প্রাণী? দেখেন, কুমির এটা হচ্ছে, হ্যাঁ বলেন, কিছু বলতেছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্কিন কি একটু দেখা যাচ্ছে না? সবার কি এই সমস্যা হচ্ছে, স্কিন দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে। জি ভাইয়া, একটু ক্লিয়ার কম হচ্ছে তাই। এটা আপনার নেটের কারণে, ইন্টারনেটের কারণে। আচ্ছা ওয়েট, এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা খেয়াল করেন, কুমির চলে গেছে। বুঝিনি। স্ক্রিন কি চলে গেছে না কি বললেন, বুঝতে পারিনি। জি স্যার, চলে গেছে। স্ক্রিন চলে গেছে, এখন আসছে আবার।
এটা দেখা যাচ্ছে না, ওয়েট আমি দেখতেছি। অনেকের নেট কানেকশন ভালো না, এই জন্য হয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন তো ভালো মতোই দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হয়তো আপনার নেট কানেকশনের সমস্যা। একটু নেট কানেকশনটা অফ করে আবার অন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কুমির কোন শ্রেণীর প্রাণী? তো আমি যদি কুমিরের কথা বলি, কুমির হচ্ছে সাধারণত সরীসৃপ। তো সেক্ষেত্রে আমরা যখন দেখেন যে বিজ্ঞান ইসের চ্যাপ্টারটা পড়বো, কি বলে এটাকে, আমরা যখন শ্রেণী বিন্যাসের বা আপনার ওই রিলেটেড ওই দিকের চ্যাপ্টারগুলো পড়বো, তখন হচ্ছে এটা আমরা সলভ করতে পারবো। এটা হচ্ছে রেপটিলিয়া। আচ্ছা, এরপরে সাপের বিষে কি থাকে? এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। এটা সাধারণ জ্ঞান থেকেও আসে, সাধারণ বিজ্ঞান থেকেও আসে এই ধরনের প্রশ্ন। এরপরে কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? তো আপনারা হয়তো জানেন, পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে কে? পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে কে বলতে পারেন? কেউ কি আছেন বলার মতো? কেউ কি আছেন? না ভাইয়া, পারি না। আচ্ছা, পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে পেনিসিলিয়াম। তো ওনার নাম অনুসারেই অনেকটা করেন, তো যার জন্য আহ, এটা হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক। অর্থাৎ প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে পেনিসিলিন, ঠিক আছে? তো আমরা যখন উদ্ভিদ প্রাণীর শরীর তত্ত্ব সম্পর্কে জানবো, তো তখন হচ্ছে আমরা এগুলা সবগুলা পড়তে পারবো। ভাইরাস, ব্যাকটেরিয়া এই সম্পর্কে যখন জানবো, তখন এগুলা হচ্ছে ভালো করে পড়তে পারবো। তো এটা হবে হচ্ছে পেনিসিলিন। এরপরে মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহৃত হয়? দেখেন, এটা কিন্তু এই রসায়নের পার্টে চলে গেছে। তো রসায়নের পার্টে আপনারা হয়তো অনেকেই বুঝতেছেন না যে এত মানে এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসছে। এগুলো কিন্তু সবই আপনার হয়তো 9-10 এর বইতে, এগুলো সবই আপনার 9-10 এর বইয়ে ছিল। আচ্ছা, একটু টাইম টু টাইম চলে আসবেন। অনেক সময় ইলেকট্রিসিটির কারণে সমস্যা হতে পারে, বাট একটু টাইম টু টাইম চলে আসার চেষ্টা করবেন। তো মাটির পিএইচ বৃদ্ধিতে সাধারণত ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুনের সংকেত, চুন। তো ক্যালসিয়াম চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। আচ্ছা, এরপর সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি? আপনারা হয়তো জানেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, যারা সায়েন্সে ছিলেন তারা হয়তো রসায়নের একদম লাস্টের পার্টটা পড়ছেন। সাবান তৈরির ক্ষেত্রে মেইনলি চর্বি, তেল বা চর্বি ব্যবহার করা হয়। সাবান তৈরির প্রধান কাঁচামাল দেখেন, এইখানে কিন্তু নারকেল তেলও আছে, নারকেল তেলও কিন্তু ব্যবহার করা হয়। পাম তেল থেকেও কিন্তু পাম তেল থেকে ওইভাবে হবে না, বাট নারকেল তেল থেকে কিন্তু সাবান তৈরি করা যায়। বাট চর্বি হলে আমরা যে বাণিজ্যিকভাবে যে সাবানটা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু চর্বি থেকে আমরা সেই সাবানটা তৈরি করি। তার মানে আমাদের দেখেন, এই ধরনের উত্তর কিন্তু আমাদের কনফিউশনে ফেলতে পারে এই দুইটা অপশন। তো আমরা একটু ভালো করে যদি খেয়াল করে পড়ি, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। এরপরে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটাও আপনাদের যে আলোর যে চ্যাপ্টারটা, সেটা পড়লে এখান থেকে পাওয়া যাবে। এটাও ফিজিক্সের একটা মানে পদার্থবিজ্ঞানের একটা পার্ট। 380 থেকে 780 পর্যন্ত। এরপরে আসি আমরা, কোন গ্রন্থি অকার্যকারিতায় হচ্ছে ডায়াবেটিস হয়? আমি এই প্রশ্নটা গত বছর আমি অনেকবার সাজেশনে দিছিলাম যে এই প্রশ্ন। স্যার স্ক্রিনটা একটু বড় করে দেন। আর একটু বড় করে দিব তাই? স্ক্রিনটা একটু বড় করে দেন, চোখে, জি চোখে সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। জি ঠিক আছে, জি আচ্ছা, ঠিক আছে। বুঝি না, বুঝতেছি না।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন কোন পানিতে, আচ্ছা এইটা একটু দেখতেছিলাম তো আমি গত বছর এই প্রশ্নটা আমি বলছিলাম, কয়েকবার বলছি সাজেশনে যে এইটা পরীক্ষায় আসতে পারে, যে কোন গ্রন্থি অকার্য মানে কোন গ্রন্থি নষ্ট হয়ে গেলে ডায়াবেটিস হয়, বা আমি যদি বলি যে কোনটি থেকে ডায়াবেটিস, কোনটির কারণে ডায়াবেটিস হয়, তো শরীরে ইনসুলিন কম উৎপন্ন হইলে হচ্ছে ডায়াবেটিস হয়, মেইন কথা যেটা। তো এটার জন্য দায়ী হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তো এইটা আসছে জীববিজ্ঞানের পার্ট থেকে। এরপরে কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি ঘটে, এটা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, বাট এটাও কিন্তু আপনার বিজ্ঞানের পার্ট। তো এটা হচ্ছে সমুদ্রের মধ্যে সাধারণত প্রথম জীবের উৎপত্তি ঘটে। এরপরে লাইসোসোমের কাজ কি, এটা অনেকেই জানেন যারা সায়েন্সে ছিলেন, এটা হয়তো মুখস্থ যে জীবাণু ধ্বংস করা বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, এটা হচ্ছে লাইসোসোমের কাজ। তারপরে কোন এনজাইম, আপনারা খেয়াল করতেছেন হয়তো, দেখেন আপনারা কিন্তু জীববিজ্ঞানের প্রশ্নগুলো বেশি আসতেছে, কারণ আপনারা যেহেতু নার্সিংয়ে পড়বেন, নার্স হবেন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডাক্তারের কথা বোঝার জন্য কিন্তু ডাক্তার যদি বলে যে এইখানে লাইসোসোম কাজ করতেছে না, তো আপনি কিন্তু যদি ঠিকমতো এই জীববিজ্ঞানের পার্টগুলো না জানেন তাহলে কিন্তু আপনি তার কথা বুঝবেন না। তো এই জন্য যারা এই সায়েন্সের নাই তাদের কিন্তু জীববিজ্ঞানটা ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন বেশি আসে। তো এখানে দেখেন কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়, এটা হবে হচ্ছে জাইমেজ। এখানে মল্টেজ থেকে হচ্ছে মল্টোজে পরিণত হয় ডায়াসটেজ, এগুলো সবই আছে, এগুলো আমরা পড়বো পরিপাকের যে চ্যাপ্টারটা, আমরা প্রথমেই মনে হয় পরিপাক রাখছিলাম, তো পরিপাকের চ্যাপ্টার থেকে এইটা আসছে, এটা আমরা পড়তে পারবো। এরপরে নিম্নের কোন যৌগ মূলকের যোজনী 3, আমরা যৌগমূলকের যে যোজনীগুলা বা মৌলের যোজনীগুলা এগুলো শিখবো, এগুলো রসায়নের পার্ট। সাধারণত 3 এগুলো সবই আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারবো। এগুলো হচ্ছে, এটা হবে হচ্ছে ফসফেট। এরপরে অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম কি, অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ভিনেগার। তো এটা একটু মনে রাখতে হবে, ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অন্য একটা নাম। এটাও সাধারণত রসায়নের একটা পার্ট। এই দুইটাই কিন্তু রসায়নের পার্ট দিচ্ছে, এর আগের গুলা ছিল জীববিজ্ঞানে, এটা হচ্ছে রসায়নের পার্ট। এরপরে স্থূলতার পরিমাপক কোনটি, আচ্ছা আমরা যখন একটা মানুষ দেখবেন অনেক উঁচু, মানে উচ্চতা অনেক বেশি, কিন্তু তার শরীরে তেমন রোগ বালাই বা মোটা মনে হয় না, যে অনেক বেশি আমরা বলি না যে তুই অনেক মোটা, এই যে মোটাটা মনে হয় না, এই স্থূলতা মনে হয় না। তো এই স্থূলতার মেইন পরিমাপক হচ্ছে বিএমআই। আমরা বিএমআইটা নির্ণয় করতে পারি আমরা যদি তার যে ওজন আছে সেই ওজনটাকে যদি আমরা কি করি, উচ্চতা দিয়ে মিটার স্কয়ার দিয়ে যদি আমরা এটাকে এই ফরম্যাটে নিয়ে ভাগ করি তাহলে আমরা বিএমআইটা বের করতে পারবো। তো এটা যে কোনো এক একটা মানুষের এক এক রকম হয়, এক একটা মানুষের বিএমআই এক এক রকম। তো যখন বিএমআইটা 28 বা এর উপরে চলে যায় সাধারণত তখনই স্থূলতা বেশি হয়। তো এটাও জীববিজ্ঞানের পার্ট। এরপরে আলফা রশ্মির বৈশিষ্ট্য কোনটি, এটা হচ্ছে দুটি প্রোটন এবং দুটি ইলেকট্রন আছে, এগুলা আমরা ফিজিক্সের পার্ট যখন পড়বো তখন পাবো। অদাহ্য পদার্থ সাধারণত নাইট্রোজেন, আরো অনেক অদাহ্য পদার্থ আছে, এগুলো আমরা জানবো। লিভারে সঞ্চিত শর্করা কি, এটা আমি বারবার, আপনারা আমার যদি বিগত বছরের ক্লাসগুলো দেখেন আমার ইউটিউবে তাহলে হয়তো দেখবেন যে আমি লাস্ট যতগুলো সাজেশন দিচ্ছি এই প্রশ্নটা ছিল এবং এটা পরীক্ষায় আসছে। এরপরে কোনটি পানিবাহিত রোগ, আমরা এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো, এগুলো আমরা ক্লাসে দেখাবো। এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখা সম্ভব, কোনটা পানিবাহিত রোগ, কোনটা বায়ুবাহিত রোগ, বা কোনটা হচ্ছে ভাইরাস জনিত রোগ কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এগুলো আমরা মনে রাখতে পারবো। কোনটি নিজে জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে, এটা অক্সিজেন, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, এটা হচ্ছে অক্সিজেন। তো এটাও একটা কেমিস্ট্রির পার্ট। তারপর মানবদেহের কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, এই ধরনের প্রশ্নগুলো বেশ কঠিন হয় এবং এই প্রশ্নগুলাই সাধারণত মেইনলি স্টুডেন্টরা পারে না। এরা যারা সায়েন্স থেকে আসছে তারা পারে ভালো, এছাড়া কমার্স আর্টসের স্টুডেন্টদের এই প্রশ্নগুলো একটু কঠিন মনে হয়। তো বাফার দ্রবণের যে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে H2CO3 আর হচ্ছে HCO3, মানে শর্টে যদি আমরা বলি H3C2O6, ঠিক আছে। এটা একসাথে লিখলে হবে হচ্ছে H3C2O6।
তো এটা হচ্ছে আমরা ওইভাবে করতে পারি। এরপরে সৌর মডেল, এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, যারা এটাও আমরা কেমিস্ট্রি যখন পড়বো তখন আমরা পাবো। আর তারপর হচ্ছে ইশিহার চার্ট, এটা হচ্ছে বর্ণান্ধতা নির্ণয়ের একটা চার্ট। দেখবেন যে আপনাদের যদি সাধারণ বিজ্ঞান থেকে থাকে 9-10-এ, সাধারণ বিজ্ঞান বইয়েও এটা ছিল, বর্ণান্ধ নির্ণয়ের একটা চার্ট। তারপরে পানিতে কোনটির উপস্থিতি ক্ষরতার কারণ, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা লবণ। এই লবণটা যদি পানিতে থাকে তাহলে ক্ষরতা হয় মেনলি। তারপর যে ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটে, এটাও কেমিস্ট্রির পার্ট, এটা হচ্ছে জিঙ্ক। এরপরে আমরা দেখেন আস্তে আস্তে বিজ্ঞানের প্রশ্নগুলো কমে আসতেছে। আচ্ছা, এরপরে দেখেন শব্দের উৎস থেকে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা কত, 1/4। এটাও হচ্ছে আপনার ফিজিক্সেরই একটা পার্ট। আমরা যখন শব্দের চ্যাপ্টার পড়বো আমরা এটা একটা আর একটা সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। এ দেখেন এটা দ্বিগুণ হইলে হয় হচ্ছে 1/4, মানে 1/2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হইলে হয় হচ্ছে 1/4। দেখেন 1/4 হ্রাস পায়, যদি বাড়ে এটা হ্রাস পায়, মানে একটা থেকে আরেকটা, মানে একটা যদি বাড়ে আর একটা হ্রাস পায়, মানে ব্যস্তানুপাতিক যাকে বলি আমরা। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এরপরে দেখেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর। এই ধরনের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিন্তু আসে। তারপরে দেহে কোন ধরনের ভিটামিন সঞ্চিত, দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে, যকৃত। এই একই রিলেটেড, একই জায়গা থেকে 4টা প্রশ্ন দিচ্ছে গত বছর, এবং এই প্রশ্নগুলো আমি বারবার বলছি যে আসতে পারে, সেগুলো আসছিল। এরপরে কোনটি জীবাণুনাশক, এটা হচ্ছে ফরমালিন। দেখবেন যে অনেকদিন ফরমালিন দিয়ে রাখলে কোনো কিছু পচে না সহজে, তো এটা হচ্ছে জীবাণুনাশক, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এরপরে কোন রাশিটি মাত্রাবিহীন, পদার্থবিজ্ঞানের একেবারে প্রথম চ্যাপ্টারই হচ্ছে এটা হচ্ছে বিকৃতি, প্রথমেই পাওয়া যাবে এটা। এরপরে মোটামুটি এই 100টা প্রশ্ন দেখেন, এর মধ্যেই কতগুলো প্রশ্ন পাইলাম আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28টা প্রশ্ন পাইছি, মানে 25টা প্রশ্ন আসার কথা ছিল, বাট এখানে আমরা পাইছি 28টা প্রশ্ন। দেখেন 3টা প্রশ্ন বেশি আসছে, এটা হচ্ছে সাধারণ জ্ঞানেরই প্রশ্ন, কিন্তু এটা বিজ্ঞান রিলেটেড প্রশ্ন। সো এইভাবে কিন্তু প্রশ্নগুলো করে। আমার মনে হয় আমি জিনিসগুলো টোটাল কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারছি। তো আপনাদের যখন আমরা মেইন টপিকস ধরে ধরে ক্লাস নিব, আমরা যখন এই টপিকসগুলো ধরে ধরে ক্লাস নিব, তখন আপনারা আসলে পুরো বিষয়গুলা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি যে বইটার কথা বললাম, এই বইটা একটু দ্রুত কেনার চেষ্টা করেন, কারণ আমরা মোটামুটি এখান থেকে পড়বো। ইভেন আপনি যদি কোথাও কোচিংও করে থাকেন, এই বইটা আপনাকে খুবই হেল্প করবে, কারণ আমি বিগত বছরগুলোতে পড়াইছি। আমি আমার স্টুডেন্টদের ওই বইটা থেকে মূলত মেইন সব প্রশ্নগুলাই পাইছি। আর এই বইটা ইন ফিউচার আপনার বিসিএস এর জন্যও কাজে লাগবে। সো আমার মনে হয় আমি টোটাল সব কিছুই ক্লিয়ার করতে পারছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? কেউ কি নাই, কোনো প্রশ্ন নাই কারো? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে মোটামুটি আমি সবকিছুই বোঝানোর চেষ্টা করছি। বিজ্ঞানের পরের ক্লাসটা আমরা সাধারণত এই প্রথম লেকচার থেকে নেওয়া শুরু করব, এবং আমরা একটা পিডিএফ দিয়ে দিব। যদি পারেন বইটা কিনে নিতে পারেন, আমি বই থেকেই পড়াবো, বইয়ের পিডিএফটাই দিয়ে দিব। বইটা কিনে মোটামুটি পড়লে একসাথেই করতে পারবেন। আর এই টপিক্সটা কমপ্লিট হওয়ার পরেই আমরা এই টপিক্সের উপরে পরীক্ষা নিব। তো পরীক্ষাগুলো সবাই দিবেন। আর আজকে যারা জয়েন করেন নাই, মোটামুটি যদি কারো আমি জানি অনেকেরই বান্ধবী টান্ধবী এখানে অ্যাড আছে, যদি একটু একটা ওয়ার্নিং দিয়ে দিন, কারণ এরপরে হয়তো আমরা তাদের গ্রুপে রাখবো না। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন নাই? কারো এমনি কোনো প্রশ্ন নাই? কথা বলার মতন কেউ নাই? ভাই আর ক্লাস হবে না নাকি শেষ?
আচ্ছা, আজকে মেইনলি আপনাদের ছিল, আমি বলছি আগের দিন যে আজকে মেইনলি হচ্ছে আপনাদের এই কয়টা ক্লাস হচ্ছে আমরা আপনাদের একটু অ্যাডজাস্টের দরকার আছে। আপনারা হয়তো দেখছেন বিগত বছরের প্রশ্নটা কেমন হয় নাকি, আগে কি দেখছেন? এই প্রশ্নটা কি বিএসসি ছিল না মিডওয়াইফারি ছিল? এটা ছিল ডিপ্লোমার প্রশ্ন। আর কি কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আর যদি তাহলে কারো প্রশ্ন না থাকে তাহলে আজকে এ পর্যন্তই। আর গ্রুপে একটু টাইমলি যদি যেদিন যেদিন ক্লাস থাকবে আমি বলে দিব, যতই রুটিন দেওয়া থাকুক না কেন বলে দিব যে আজকে এই ক্লাসটা বা ওই ক্লাসটা। অনেক সময় আমাদের আসলে আমরা অনেক বিজি শিডিউলের মধ্যে থাকি, এমনও আছে যে আমার রাত 10:30 11টা পর্যন্ত পড়ানো থাকে। তো সেক্ষেত্রে হয়তো একটু কোনো কোনো দিন লেট হইতে পারে, আপনাদের জানাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, পরের দিন দেখা হবে। আল্লাহ হাফিজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।